আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। জন্মবার্ষিকীতে জিয়ার সমাধিতে বিএনপির নেতাকর্মীদের শ্রদ্ধা। ফ্যাসিস্টরা যেন দলে ভিড়তে না পারে নির্দেশ তারেক রহমানের। অন্য কেউ যদি সরকার গঠন করে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেই হোক, আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটের ক্ষেত্রেই হোক, সেটা কি দেশ এবং জাতির জন্য খুব ভালো হবে? শেখ হাসিনাকে ফেরাতে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ, জানালেন চিফ প্রসিকিউটর। দুর্নীতি মামলার আসামি পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ নিয়ে প্রশ্ন দুদকের। পিলখানা হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ও সাজাভোগী বিডিআর সদস্যদের বিস্ফোরক মামলায় জামিন। আদেশ শুনে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। আমার বাবা কোনো দোষ করে নাই, আমরা তাকে ফিরে পেলাম। আমি কৃতজ্ঞ। আমি এই রায়ের জন্য অপেক্ষা করতেছিলাম। আমার ভাই মাত্র 19 দিন চাকরি করছে, তো 19 দিন চাকরি করে আমার ভাইয়ের জীবন থেকে 16টা বছর নষ্ট হয়ে গেছে। থমথমে কিরণগঞ্জ সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি। আগের মতো ভারতকে ছাড় নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 4 কোটি টাকার চেক ডিজনার মামলায় সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। 1 বছর আগে সমন জারি হলেও হাজির হননি আদালতে। সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বাসায় অভিযানের টাকা ও চেক জব্দ। সাবেক কৃষিমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিবের বিরুদ্ধে দুর্নীতির মামলা। দর্শক, এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে পনেরো মাসেরও বেশি সময় পর অবশেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর। ফিলিস্তিনিদের উল্লাস, বাড়ি ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুতরা। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবার জানাবো বিস্তারিত। জনগণের পাশে না থাকলে আফসোস করতে হবে, এমন মন্তব্য করে জনপ্রত্যাশা পূরণে সতর্ক থাকতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, কোনো কারণে অন্য কেউ সরকার গঠন করলে দেশীয় আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভালো হবে না। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যত দ্রুত নির্বাচন হবে ততই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবেলা সম্ভব হবে। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা। জিয়াউর রহমান কিন্তু একটি রাজনৈতিক ব্যবস্থা প্রথম দিয়েছেন, এই জন্য আমি তাকে পলিটিক্যাল ফিলসফার বলি। যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ভিন্ন আদর্শ থাকলেও রাষ্ট্রের সব পর্যায়ে নির্দিষ্ট সময় পর পর ভোটাধিকার নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের ঐকমত্যে পৌঁছাতে হবে। এবং শুধু এটা আমাদের এক্সপেকটেশন বা আশা না, এই অধিকারটিকে বঞ্চিত করা হয়েছিল গত 1 যুগেরও বেশি সময় ধরে, এবং এই অধিকারকে প্রতিষ্ঠিত করার পক্ষে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সচেতন, প্রত্যেকটি গণতান্ত্রিক মানুষ। কি সেটি ভোটের অধিকার। অন্য কেউ যদি সরকার গঠন করে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেই হোক, আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটের ক্ষেত্রেই হোক, সেটা কি দেশ এবং জাতির জন্য খুব ভালো হবে? কিছু কিছু রাজনৈতিক দল বিএনপিকে জড়িয়ে নানান অভিযোগ করছে উল্লেখ করে দলের সর্বোচ্চ এই নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন। জনগণ ম্যাটার্স, জনগণ ম্যাটার্স। সেই জনগণই হচ্ছে আমাদের শক্তি, জনগণই হচ্ছে আমাদের সমর্থন, জনগণই হচ্ছে শক্তি। জনগণ সাথে না থাকলে জনগণ 5ই আগস্ট দেখিয়ে দিয়েছে। কাজে আমরা যদি ভুল করি, জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিবে, তখন কিন্তু পস্তাতে হবে, তখন কিন্তু হাপিত্তেশ করতে হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন ছাড়া কোনো উদ্যোগই সফল হবে না। প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, অনুগ্রহ করে ওই দিকে নজর দিন, অনুগ্রহ করে সুশাসনের দিকে নজর দিন। এখন আপনার সরকারের যারা আমলা আছে, যারা কর্মচারী কর্মকর্তা আছে, তারা কিন্তু আবার শুরু করেছে আগের মতো কাজ। দুর্নীতি শুরু হয়ে গেছে,
দয়া করে এই দুর্নীতি যেন না হয় সেই দিকে আপনারা লক্ষ্য দিন। যত শীঘ্র সম্ভব একটি নির্বাচন দিয়ে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে তারা বিদায় নেবেন, তাহলেই তাদের জন্য এটা সম্মানজনক হবে এবং দেশের জনগণের জন্য কল্যাণকর হবে। দলের অন্যান্য নেতারা কারো রাজনৈতিক উচ্চাভিলাষ পরিপূরণের হাতিয়ার না হতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। যদি সংস্কার লাগে সংস্কার করতে হবে, কিন্তু সংস্কার খেলা যেন আমরা না করি। ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখার জন্য 5ই আগস্টে আপনি সংসদ নির্বাচনের আহ্বান করতে পারেন। আপনাদের প্রধান কাজ হলো একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা। মায়ের কোল খালি করেছে তাদের বিচার করুন, আর এই দেশের অর্থ সম্পদ যারা বিদেশে পাচার করেছে সেটি দেশে ফিরিয়ে আনার চেষ্টা করেন। এই প্রোক্লামেশন, এই মিশন, ওই মিশন, এগুলো জনগণের কাজে লাগবে না। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ফাটলের নানা তৎপরতা চলছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। সততার কোনো বিকল্প নাই। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির নেতাকর্মীরা। বেলা 11:15টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। ব্যানার ফেস্টুন নিয়ে দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। নানা আয়োজনে সারা দেশে দিবসটি পালন করেছে বিএনপি। জিয়াউর রহমান 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। 1978 সালে তিনি বিএনপির প্রতিষ্ঠা করেন এবং দেশের 7ম রাষ্ট্রপতি নির্বাচিত হন। জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচারে প্রযুক্তিগত সহায়তার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের সাথে সাক্ষাৎ করে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতার বিষয়ে জানতে চান তিনি। এ সময় ট্রাইব্যুনালের বিচার কাজে জাতিসংঘের সমর্থন চান চিফ প্রসিকিউটর। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর এই প্রথম চিফ প্রসিকিউটর কার্যালয়ে এলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। দীর্ঘ আলাপে গোয়েন লুইস জানতে চান জুলাই আগস্টের হত্যার বিচার প্রক্রিয়া এবং এর স্বচ্ছতা নিয়ে। এ সময় কারিগরি এবং প্রযুক্তিগত সহায়তার আশ্বাসও দেন তিনি। বিচার প্রক্রিয়া স্বচ্ছ নিরপেক্ষ করার ব্যাপারে আমরা কি ধরনের স্টেপস নিচ্ছি, কি কাজ করছি, সেই ব্যাপারে কোনো অ্যাসিস্ট্যান্সের দরকার আছে কিনা, এইসব বিষয় নিয়ে খোলামেলা তারা আলোচনা করেছেন। তারা আমাদের জানিয়েছেন যে এই কার্যক্রম যেহেতু বাংলাদেশের মানুষের মধ্যে এই বিচারের ব্যাপারে যে আকাঙ্ক্ষা আছে, যে অপরাধ এখানে হয়েছে, যে ভিকটিম পরিবার যাদের স্বজনদেরকে হারিয়েছে, প্রিয়জনদের হারিয়েছে, তাদের বিচার প্রাপ্তির যে অধিকার আছে, সেই বিষয়ে এই বিচারটা যাতে ভালোভাবে হয় সেই জন্য জাতিসংঘ এই প্রক্রিয়াকে সমর্থন জানাবে যতটুকু তাদের পক্ষে সম্ভব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শুরুর পর জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় 1.5 শতাধিক অভিযোগ জমা পড়েছে চিফ প্রসিকিউটর কার্যালয়ে। অল্প সময়ের মধ্যে 2-1টি অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এই ব্যাপারে আমরা দিনরাত কাজ করছি। অগ্রগতি তো অবশ্যই আছে, অগ্রগতি আছে বলেই তো আমরা আশাবাদ ব্যক্ত করেছি যে আমরা চার্জশিট দিতে পারবো, বা চার্জশিট বা পুলিশ রিপোর্ট, তদন্ত রিপোর্ট সেটা আসবে, চলমান আছে। আশা করছি আমরা একটা দ্রুততম সময়ের মধ্যে অন্তত 2-1টা মামলার প্রতিবেদন আমরা পেয়ে যাব। শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে দিল্লির জবাবের অপেক্ষায় আছে ট্রাইব্যুনাল। কোনো উত্তর না পেলে আইন তার নিজস্ব গতিতে চলবে বলেন চিফ প্রসিকিউটর। আমরা তো কয়েক ধাপে আসলে রিপোর্ট দিতে হবে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতি মামলার আসামি শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে দুদক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিচ্ছে সংস্থাটি। এদিন সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। পূর্বাচল প্রকল্পে অবৈধভাবে রাজুকের 10 কাঠা প্লট জালিয়াতির ঘটনায় দুদকের মামলায় আসামি সাইমা ওয়াজেদ পুতুল, আর হুকুমের আসামি তার মা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন মামলায় কিভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের দায়িত্বে থাকেন তা জানতে এবার পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়েছে দুদক। সংস্থাটির মহাপরিচালক জানান, তদন্তের স্বার্থে চিঠি দেওয়া হচ্ছে একাধিক দপ্তরে। সাইমা ওয়াজেদ পুতুলের যেই
নিয়োগ সংক্রান্ত বিষয়ে এটা অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। যেখানে যেখানে থেকে তথ্যাদি পাওয়া যাবে সেই সব দপ্তরে পত্র যোগাযোগ করবেন, ঘটনাস্থল পরিদর্শন করবেন, অভিযোগ প্রমাণে সহায়ক যারা থাকবেন তাদের সকলকে তাদের বক্তব্য গ্রহণ করা হবে। এদিন 23 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের ঘটনায় সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। সরকারি কর্মচারী হিসাবে বিবিধ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 2,84,00,000 টাকারও বেশি সম্পদ অর্জন ও দখলে রাখা সহ 9টি ব্যাংক হিসাবে 15 কোটি টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়। সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ও তার স্ত্রীর বিরুদ্ধে। বিবিধ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বিডিআর হত্যা মামলায় খালাস পাওয়া 2 শতাধিক আসামি বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন। আজ ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2 এর বিচারক ইব্রাহিম মিয়ার আদালত তাদের জামিন দেন। আইনজীবীরা জানিয়েছেন, খালাস পাওয়া বা সাজা ভোগ শেষেও তারা দীর্ঘদিন ধরে কারাগারে ছিলেন। এখন তাদের মুক্তিতে কোনো বাধা নেই। এক্ষেত্রে হত্যা মামলায় যারা নিম্ন ও উচ্চ আদালত থেকে খালাস পেয়েছেন তারাই জামিন পাবেন বলে আদেশ দিয়েছেন বিচারক। প্রতীক্ষাটা দীর্ঘদিনের। কারো বাবা, কারো সন্তান, কারো ভাই, কারো স্বামী। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় হত্যা মামলায় খালাস পেয়েও যারা দীর্ঘদিন জেল খাটছিলেন তারা মুক্তি পাবেন শুনে আদালত প্রাঙ্গণে আনন্দ অশ্রুর রোল। জুলাই বিপ্লবের পর নানা কারণে 5 দফা পিছিয়ে দেওয়া হয় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক মামলায় জামিন ও সাক্ষ্য গ্রহণের শুনানি। ধার্য করা দিনে রবিবার সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালতে শুরু হয় বিস্ফোরক মামলার বিচার। কাশিমপুর ও কেরানীগঞ্জ থেকে হাজির করা হয় শখানেক আসামিকে। প্রথমে আদালতে একজন প্রত্যক্ষ সাক্ষী সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর সৈয়দ ইউসুফ ইকবাল সাক্ষ্য দেন, বর্ণনা করেন ওই দিনের নারকীয় হত্যাকাণ্ডের। পরে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। বেলা 2টার পর শুরু হয় জামিন শুনানি। এ সময় হত্যা মামলায় খালাস পাওয়াদের বিস্ফোরক মামলায় জামিন দেন বিচারক। যারা আগে খালাসপ্রাপ্ত হয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রায় পরিবর্তন হয়েছে বা কারো বিরুদ্ধে আপিল পেন্ডিং আছে এবং বিস্ফোরক দ্রব্য মামলায় আলাদা 30 জনের মতো আসামি শুধুই বিস্ফোরক দ্রব্য মামলার আসামি ছিলেন, এই আসামি ব্যতি রেখে অন্যান্য খালাসপ্রাপ্ত আসামিদেরকে জামিন মঞ্জুর করা হলো। এই মর্মে একটা আদেশ দেওয়া হয়েছে। 2 শতাধিক আসামির জামিন হওয়ায় সন্তোষ জানান আসামি পক্ষের আইনজীবীরা। বলেন, হত্যা মামলায় ইতোমধ্যে যাদের সাজা ভোগ হয়ে গেছে পর্যায়ক্রমে তাদের জামিনের বিষয়ে বিবেচনা করবেন আদালত। যে 256 জন যাদের 10 বছরের সাজা হয়েছিল সেই লোকগুলোর সাজা 2010 সাল থেকে আজকে 2025 সাল, তাদের 10 বছরের সাজা ইতোমধ্যে সার্ভড আউট হয়ে গেছে। তদন্ত কমিশন নতুন গঠন করার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে আগে সঠিক তদন্ত হয়নি, সঠিক ন্যায় বিচার হয়নি এবং একটি ভুল রায় হয়েছে। এদিকে সাবেক বিডিআর জওয়ানদের জামিন শুনানির খবর নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন স্বজনরা। আদালত জামিন আদেশ দেওয়ার পর আবেগে আপ্লুত হয়ে সন্তুষ্টি জানান তারা। আমার বাবা কোনো দোষ করে নাই, আমরা তাকে ফিরে পেলাম, আমি কৃতজ্ঞ। আমি এই রায়ের জন্য অপেক্ষা করতেছিলাম যে এরকম একটা রায় হবে। আমার ভাই মাত্র 19 দিন চাকরি করছে, তো 19 দিন চাকরি করে আমার ভাইয়ের জীবন থেকে 16টা বছর নষ্ট হয়ে গেছে। খালাস ছিল 13 সাল থেকে, তারপরে 2023 সালের সেপ্টেম্বরের 7 তারিখে উনি মারা যান। 16 বছর কষ্টের ফল সুখেরই আসছে, খুশির খবর, কিন্তু বাবাকে কাছে পেলাম না। আলোচিত বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী শুনানি 10 ফেব্রুয়ারি ঠিক করেছেন আদালত। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সীমান্তে অধিকার রক্ষায় প্রয়োজনে রক্ত ঝরবে, কিন্তু দেশের সীমানা সুরক্ষিত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেছেন, আগের মতো ভারতকে ছাড় দিচ্ছে না বাংলাদেশ। পূর্বের সরকার সীমান্ত নিয়ে কোনো কথা বলেনি, এখন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেই উত্তেজনা, আলোচনা।
বেশ কিছুদিন ধরে বাংলাদেশের সাথে ভারতের বিভিন্ন সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দিচ্ছে। গুলি, মারামারি ও বোমা ছোড়ার ঘটনাও ঘটেছে। এবং সিনিয়র সচিব রাজধানীর তেজগাঁওয়ে ভূমি অফিসে ১৩৭তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ শেষে কর্মকর্তাদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, প্রতিবেশী দেশ বাংলাদেশের সীমান্ত আইন লঙ্ঘন করলেও আগের সরকার চুপ থাকত, এখন সেটা হচ্ছে না। এই সীমান্ত এই সাইডে কেউ কোনো দিনই আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। আমাদের যতটুকু অধিকার আমরা ওই অধিকারটা চাচ্ছি। আমাদের যেটা আইন মতো যেটুকু আমাদের পাওনা আমরা ওটুকু চাচ্ছি। যেমন ১৫০ গজের ওই থেকে তাদের কাটাতারে বেড়া করতে পারে, আমরা ওটুকুই চাচ্ছি। আমরা এখানে কোনো রকমের ছাড় দিতে চাচ্ছি না। আগে হয়তো দুই একটা জায়গায় একটু ছাড় দেওয়া হয়েছে, এখন এই ছাড় দেওয়াটা হচ্ছে না, দেখি একটু সমস্যা হচ্ছে। কিছুদিনের মধ্যেই সীমান্ত পরিস্থিতি নিয়ে ডিজি পর্যায়ের বৈঠক হবে জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, সেখানেই চাঁপাইনবাবগঞ্জ ইস্যু সহ নানা বিষয়ের সুরাহা হবে। আগামী ফেব্রুয়ারি মাসে ডিজি লেভেলে একটা কনফারেন্স আছে, আমার মনে হয় এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এ সময় ভূমি বিষয়ক প্রশিক্ষণপ্রাপ্তদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, এ সেক্টরে হয়রানির বহু অভিযোগ আর দুর্নীতি এখন দেশের প্রধান সমস্যা। আমি এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং কৃষি উপদেষ্টা হওয়ার পরে আপনারা জানেন যে আমার আত্মীয় স্বজনের সংখ্যা বেড়ে গেছে, আমার বন্ধু বান্ধবের সংখ্যা বেড়ে গেছে। তা আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমি আমার ইস্যু বলছি যে আমাদের পরিচয় দিয়ে যদি কেউ কোনো কিছু অবৈধ সুবিধা নিতে চায়, আপনারা কোনো সময় দিবেন না। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে নতুন করে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জোরদার রয়েছে নিরাপত্তাও। সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে বিজিবি সদস্যরা বাড়ানো হয়েছে টহল এবং তল্লাশি। বেরিয়ে আসছে শনিবারের সংঘর্ষের ক্ষয়ক্ষতি। একটি কুলের বাগান কেটে ফেলেছে ভারতীয়রা। আম গাছ সহ বিভিন্ন ফসলের ক্ষেতেও ক্ষতি করা হয়েছে। শনিবার আম গাছ আর ফসল কাটাকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা দেখা দেয়। সাউন্ড গ্রেনেড ছোড়ে বিএসএফ, তাতে আহত হন ৫ বাংলাদেশি কৃষক। পদ্মাপাড়ের মানুষের কঠোর প্রতিরোধে পিছু হটে বিএসএফ সহ ভারতীয়রা। পরে পতাকা বৈঠকে বসে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী, সীমান্তের দুপাশেই মোতায়েন করা হয় বিজিবি, বিএসএফ এর অতিরিক্ত সদস্য। সীমান্ত এলাকায় শান্ত আছে, কিন্তু আমরা যারা কৃষক আছি, আমাদের এলাকায় সীমান্ত এলাকা বাসেন, তারা আতঙ্কিতে ভুগছি। আমাদেরকে কাউকে বর্ডার সীমান্তে যেতে দিচ্ছে না, তো আমাদের তো সামনে আরো আবাদের চেষ্টা আছে, তো এগুলো তো আমরা না করতে পারলে আমাদের সমস্যা। এখন বর্তমানে আমরা যেটা করছি, আমরা এলাকায় যে মত বিনিময় সভা করছি। আমাদের জনগণ যেন নিরাপত্তার সাথে কাজ করতে পারে এবং পরিস্থিতি যেন আমরা এই স্বাভাবিক অবস্থাটা কন্টিনিউ করতে পারি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে 4 দিনের সফরে আগামীকাল সুইজারল্যান্ড যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানিয়েছেন উপপ্রেস সচিব আজাদ মজুমদার। বলেন, প্রধান উপদেষ্টা এ সম্মেলনে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সাথে বৈঠক করবেন, যাদের মধ্যে অন্যতম জার্মানির চ্যান্সেলর ওলফ গুলস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা কিং ফিলিপ এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং তার্ম সিনওয়াত্রা। সম্মেলনে বাংলাদেশ বিষয়ে একটি পৃথক সংলাপ হবে। সেখানে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিনিধি ও নেতৃবৃন্দ থাকবেন। দেশের বিনিয়োগের পরিবেশ সম্পর্কে সেখানে ধারণা দেওয়া হবে বলেও জানিয়েছেন আজাদ মজুমদার। বলেন, অন্তর্বর্তী সরকার বিশ্বাস করে দেশের অপার সম্ভাবনার কথা তুলে ধরতে পারতে বিদেশি বিনিয়োগ বাড়বে। আগামীকাল রাত 1টায় বাংলাদেশ ছেড়ে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন। 25 জানুয়ারি উনি দেশে ফিরে আসবেন। এই সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশিত আছেন, যাদের সাথে উনি দেখা করবেন। বাংলাদেশ বিষয়ক একটা সেপারেট ডায়ালগ হবে, যেখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিনিধি বা ব্যবসায়িক নেতৃবৃন্দ পাশাপাশি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সিইও যারা এখানে যোগ দিবেন। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। পাশাপাশি সাকিব আল হাসানের অ্যাগ্রো ফার্মের এমডির বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে। সমন জারির পরও এই দুজন আদালতে হাজির না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। 4 কোটি 14 লাখ টাকার চেক ডিজনার হওয়ায় মামলাটি করেছে আইএফআইসি ব্যাংক।
সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেড 2017 সালে আইএফআইসি ব্যাংক থেকে 4 কোটি 14 লাখ টাকা ঋণ নেয়। টাকা ফেরত চেয়ে কয়েক দফা নোটিশ দেওয়ার পর কোম্পানিটি গত বছরের 4 সেপ্টেম্বর ব্যাংকে 2টি চেক দেয়, কিন্তু অ্যাকাউন্টে যথেষ্ট টাকা না থাকায় চেক বাউন্স করলে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। সাড়া না পেয়ে 15 ডিসেম্বর আদালতে মামলা করে ব্যাংক। সাকিব সহ 4 জনকে আসামি করা হয়। 18 ডিসেম্বর তাদের নামে সমন জারি করা হয়। রোববার ফার্মের পরিচালক ইমদাদুল হক আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন। অপর আসামি মালাইকা বেগম মারা যাওয়ায় তার মৃত্যু প্রতিবেদন চাওয়া হয়েছে। আর সাকিব আল হাসান ও ফার্মের এমডি গাজী শাহাগীর হোসাইন আদালতে উপস্থিত না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম। আদালত যদি সমন দেওয়া থাকে আর যদি সমনটা জারি হয় আর দায়ীদারকে যদি আপনি উপস্থিত না হন, তাহলে আপনার বিরুদ্ধে পরবর্তী স্টেপ হলো আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা, যে আপনাকে পুলিশ আদালতে ধরে নিয়ে আসবে। গ্রেপ্তার আদেশ বাস্তবায়ন বিষয়ক প্রতিবেদন দাখিলের জন্য আদালত 24 মার্চ দিন ঠিক করেছেন। ঋণের চুক্তি শর্ত অনুসারে সে ঋণ পরিশোধ করে নাই, যার কারণে সে একজন যে একজন ডিফল্টার হয়। আদেশের বিষয়ে সাকিবের আইনজীবী বা তার কোম্পানির কারো বক্তব্য পাওয়া যায়নি। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর বাসায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। এ সময় দুদক কর্মকর্তারা ওই বাসা থেকে 16,25,000 টাকা ও কিছু কাগজপত্র জব্দ করেছেন। দুদকের পরিচালক কাজী সাইমুজ্জামানের নেতৃত্বে এসকে সুরের ধানমন্ডির বাসায় এই অভিযান চালানো হয়। রোববার সকাল 11টা থেকে শুরু হয় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর ধানমন্ডি বাসায় অভিযান। দুদক পরিচালক কাজী সাইমুজ্জামানের নেতৃত্বে প্রায় 5 ঘন্টা ধরে চলে তল্লাশি। সংস্থাটির পরিচালক জানান, সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে করা মামলায় 14 জানুয়ারি এসকে সুরকে গ্রেপ্তার করে দুদক। সেই ধারাবাহিকতায় তার বাসায় অবৈধ সম্পদের খোঁজে অভিযান চালানো হয়। অভিযান শেষে দুদক পরিচালক জানান, নগদ 16,25,000 টাকা ছাড়াও স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। এছাড়া ফিক্সড ডিপোজিটের 4,45,00,000 টাকার ডকুমেন্ট পেয়েছে দুদক। সঞ্চয়পত্র অনুযায়ী বাকি অর্থের তদন্ত করবে দুদক। 16,25,000 টাকা নগদ টাকা আমরা পেয়েছি এবং এছাড়াও সঞ্চয়পত্র, বিমা, মেয়াদি আমানত, ফিক্সড ডিপোজিট সহ প্রায় 4,45,00,000 টাকার ডকুমেন্ট আমরা পেয়েছি। ব্যাংকগুলোর নাম এবং শাখাগুলো লিখে নিয়েছি এবং পরবর্তীতে আমরা সে সকল ব্যাংকে তল্লাশি করে সেখান থেকে কত টাকা রয়েছে এবং কত টাকা লেনদেন করা হয়েছে সেগুলো আমরা উদ্ধার করব। 2016 সালের 5 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সন্দেহভাজন হিসাবে দেখা হচ্ছে এসকে সুর চৌধুরীকে। দুদক সূত্র জানায়, রিজার্ভ কেলেঙ্কারির ঘটনা চাপা দিতে এসকে সুর চৌধুরীর বড় ভূমিকা ছিল। এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে দুদকের হাতে, যা খতিয়ে দেখতে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করতে পারে দুদক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। কোনো রাজনীতির মধ্যে থাকতে চায় না নির্বাচন কমিশন। ভোট নিয়ে প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমার মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে ইসি, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। বলেছেন, এবারের ভোটার তালিকা বিতর্কের ঊর্ধ্বে রাখতে স্বচ্ছতার সাথে পরিচালনা করা হবে হালনাগাদ কার্যক্রম। কাল থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে বলেও জানিয়েছেন সিইসি। গত 2 জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। জানায়, এই মুহূর্তে দেশে মোট ভোটার 12,36,83,512। তালিকায় নতুন ভোটার প্রায় 18 লাখ। ভোটার বৃদ্ধির হার 1.5%। সোমবার থেকে শুরু হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। এর আওতায় প্রতিটি ভোটারের তথ্যই যাচাই বাছাই করা হবে। এই হালনাগাদ কার্যক্রমে প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা দিতে ল্যাপটপ ও স্ক্যানার সহ তথ্য সংগ্রহের কাজে ব্যবহারের জন্য অন্যান্য সরঞ্জাম প্রধান নির্বাচন কমিশনারের কাছে হস্তান্তর করে ইউএনডিপি। এ সময় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জানান, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহায়তার পন্থা জানতে ইসি সহ অংশীজনদের সাথে কথা বলছে ইউএনডিপি। নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী কিভাবে সহায়তা দেয়া যায় ইউএনডিপি সেটা পর্যালোচনা করছে। রাজনৈতিক দল, সুশীল সমাজ সহ অংশীজনদের সাথে আলোচনা করছে।
পরে প্রধান নির্বাচন কমিশনার MM নাসির উদ্দিন বলেন, বর্তমান কমিশনের কাছে জাতির প্রত্যাশা অনেক। ডিসেম্বরের মধ্যেই হালনাগাদ কার্যক্রম সম্পন্ন হবে বলেও আশাবাদ জানান তিনি। কম বেশি হতে পারে, বাট আমাদের টার্গেট যেটা ডেট 6 মাস, এই 6 মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা শেষ করার জন্য খুব সার্বিক প্রচেষ্টা আমাদের থাকবে। আমরা সন্দেহ দূর করার জন্য তো এই কাজ করতেছি, এত লোক নামাচ্ছে, মাঠে নামাচ্ছি। এখন আর আমরা তো নিশ্চয়ই আমরা আশাবাদী যে এটা সব ধরনের সন্দেহ দূর হবে ইনশাআল্লাহ। দিস নিউ কমিশন ইজ নাও ফুললি কমিটেড to ensure a free, fair and credible election. চলতি বছরের জুলাইয়ের মধ্যে নির্বাচন চায় বিএনপি। এই বিষয়ে সিইসি জানান, কোনো রাজনৈতিক বক্তব্য বিবেচনায় নেওয়া হচ্ছে না, কেননা রাজনীতির ভেতরে ঢুকতে চায় না নির্বাচন কমিশন, কাজ করবে আইন মেনেই। রাজনৈতিক বক্তব্য মধ্যে আমরা ঢুকতে চাই না, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো, একদম ক্লিন স্লেট, একদম মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ফ্রেম ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। ভোটার তালিকা হালনাগাদে সারা দেশে কাজ করবেন 65,000 কর্মকর্তা কর্মী। এই কার্যক্রম চলবে 3 ফেব্রুয়ারি পর্যন্ত। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ 15 মাসের আগ্রাসন শেষে অবশেষে গাজায় কার্যকর হলো যুদ্ধবিরতি। প্রায় 3 ঘন্টা বিলম্বের পর স্থানীয় সময়ে রোববার বেলা 11:15 থেকে শুরু হয় যুদ্ধবিরতি। নজিরবিহীন আনন্দ উল্লাসের রূপ নেয় গাজার পথ প্রান্তর। আবেগঘন উদযাপনের মধ্য দিয়ে 1 বছরেরও বেশি সময় ধরে চলা বর্বরতাকে বিদায় জানান ফিলিস্তিনিরা। কোনো বুলেট বোমার শব্দ কিংবা মানুষের আর্তনাদ নয়, গাজার রাস্তায় রাস্তায় আজ শুধুই আনন্দ আর উল্লাস। যেন গোলাবারুদে ধূসর হয়ে যাওয়া উপত্যকায় প্রাণ ফিরে এলো আরও একবার। থামল 470 দিন ধরে চলা ইতিহাসের নিষ্ঠুরতম নির্মমতা। যুদ্ধবিরতির খবর শুনে রাস্তায় নামেন সাধারণ ফিলিস্তিনিরা। কেউ হারিয়েছেন পরিবার, কেউ আবার খুইয়েছেন বন্ধু। এমন মানুষের সমাগমে মুখরিত হয় অবরুদ্ধ উপত্যকা। স্বজন হারানোর বেদনা নিয়েই উদযাপনে যোগ দেন তারা। তৈরি হয় আবেগঘন মুহূর্ত। সব ভয় ভীতি শঙ্কা উড়িয়ে দিয়ে এই আনন্দ উল্লাসে যোগ দেয় হামাস সদস্যরাও। আজ আমরা উত্তরে ফিরছি, গোটা পৃথিবী এটার সাক্ষী। কাল আমরা ফিলিস্তিনি ভূখণ্ডের প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে ফিরতে পারবো ইনশাল্লাহ। আমরা ইয়াফা, হাইফা, রামলাতে ফিরবো। আল্লাহ চাইলে উদযাপন করতে করতে আমরা জেরুজালেমেও ফেরত যেতে পারবো। কেউ আমাদের পরাজিত করতে পারবে না, কেউ দমাতে পারবে না। আমরা ধৈর্যশীল। সত্যি বলতে এটা অবর্ণনীয় অনুভূতি। এটা আমাদের হৃদয় থেকে আসছে। শহীদদের পরিবারকে বলতে চাই, আল্লাহ আপনাদেরকে ধৈর্য দিক। আল্লাহর কাছে শুকরিয়া জানাই। দীর্ঘ 15 মাস মৃত্যু, ক্ষুধা, রোগের সাথে যুদ্ধ। ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে সরে যেতে হয়েছে অন্যত্র, তবুও ছাড়েননি জন্মভূমি। যুদ্ধবিরতি কার্যকরের পর এবার নিজ বাসাতে ফিরতে শুরু করেছে ফিলিস্তিনিরা। ধ্বংসস্তূপ সরিয়েই খুঁজে ফিরছে কোনো কিছু অবশিষ্ট রয়েছে কিনা। যুদ্ধবিরতির খবর শুনেই ব্যাগ গোছানো শুরু করেছি। বাড়ি না থাকলে সেখানে তাঁবু টাঙিয়ে থাকবো, কিন্তু তাও নিজের ভিটেতে ফিরে যাব। আল্লাহর কাছে দোয়া করি আর যেন ঘর ছাড়তে না হয়। এখন একটু নিশ্চিন্তে থাকতে চাই। পরিবারের বেশিরভাগ মানুষ উত্তরেই থাকতো। যুদ্ধ শুরুর পর কে কোন দিকে চলে গেছে জানি না। দ্রুতই সেখানে ফিরতে চাই, যেন ওদের মুখ আবারও দেখতে পাই। জানি আমার বাড়িটা আর নেই, কিন্তু তাও সেখানেই শান্তি। চুক্তি অনুযায়ী রোববার স্থানীয় সময় 8:30টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা, কিন্তু কারিগরি কারণে মুক্তি পেতে যাওয়া জিম্মিদের তালিকা ইসরায়েলে পাঠাতে দেরি করে হামাস, যে কারণে এই বিলম্ব। 3 ধাপে বাস্তবায়িত হবে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি। প্রথম ধাপে উপত্যকা থেকে সরে গিয়ে বাফার জোনে অবস্থান নেবে ইসরায়েলি সেনারা। বিনিময়ে মুক্তি দেয়া হবে হামাসের কাছে আটক জিম্মিদের। অন্যদিকে প্রতি ইসরায়েলি জিম্মির বিনিময়ে 30 থেকে 50 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিবে ইসরায়েল। সব ঠিক থাকলে তৃতীয় ধাপে গড়াবে যুদ্ধবিরতি। গাজার পুনর্গঠন আর স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নে নেওয়া হবে এ পদক্ষেপ। এদিকে মুক্তির খবরে স্বস্তি বিরাজ করছে ইসরায়েলি জিম্মিদের পরিবারের মাঝেও। অনিক রহমান, যমুনা নিউজ। যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের সাথে সাথেই গাজায় প্রবেশ করেছে জরুরি ত্রাণবাহী অসংখ্য ট্রাক। ইসরায়েলের দক্ষিণে কারেম শালেম ও উত্তরের জিকিম সীমান্ত দিয়ে ত্রাণ নিয়ে গাজায় প্রবেশ করেছে 200-র বেশি ট্রাক। জাতিসংঘের খাদ্য সংস্থার এসব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে
ক্যান জাতীয় খাবার, আটা, জ্বালানি সহ জরুরি খাদ্যপণ্য ত্রাণ প্রবেশ করেছে মিশর, জর্ডান ও ইসরায়েলের অন্যান্য সীমান্ত দিয়েও। কর্তৃপক্ষ জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তি মোতাবেক প্রতিদিন ফিলিস্তিনে প্রবেশ করবে ত্রাণ সামগ্রীর ৬০০টি ট্রাক। এর মাঝে ৫০টিতে থাকবে প্রয়োজনীয় জ্বালানি। এদিকে সবচেয়ে বেশি মানবেতর সময় কাটাচ্ছে গাজার উত্তরের বাসিন্দারা। এসব এলাকাগুলোয় প্রতিদিন পৌঁছবে ত্রাণ ভর্তি ৩০০ ট্রাক। হামাসের কাছ থেকে ফেরত পাওয়া জিম্মিদের প্রাথমিক আশ্রয়স্থলের ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির শর্ত মোতাবেক মুক্তি পাওয়া ইসরায়েলি জিম্মিদের প্রাথমিক আশ্রয় দেওয়ার জন্য তৈরি একটি স্থানের চিত্র প্রকাশ করা হয়েছে ভিডিও বার্তায়। মুক্তি পাওয়া জিম্মিদের সুবিধার্থে স্থানটিতে রয়েছে প্রয়োজনীয় ব্যবহার্য জিনিস ও বিশ্রামের সুবিধা। রবিবার চুক্তি অনুযায়ী ৩ ইসরায়েলি নারী জিম্মিকে মুক্তি দেবে হামাস। হামাসের হাত থেকে মুক্তি পাওয়া জিম্মিদের স্বাগত জানাতেই এই আয়োজন ইসরায়েলের। শেষ পর্যন্ত মৃত্যুর কাছেই হার মানলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী। শনিবার অগ্নিদগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন তিনি। তার শরীরের ৭৪% পুড়ে যাওয়ায় শুরু থেকেই তাকে রাখা হয়েছিল আইসিইউতে। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রোববার বিকেল ৫:৩০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাবুল কাজী। বাবুল কাজীর শরীরের ৭৪% দগ্ধ হয়েছিল, পুড়ে গিয়েছিল শ্বাসনালীও। গুরুতর আহত অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে ভর্তি করা হয়। পরে নেওয়া হয় লাইফ সাপোর্টে। রোববার বিকালে না ফেরার দেশে পাড়ি জমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি। দোয়া করেন উনি যেন ব্যস্ত নসিব করে ওনাকে। আর উনি আমরা এটা কখনো চিন্তা করতে পারি নাই যে এই সময় ওনাকে চলে যেতে হবে। চিকিৎসকরা জানান শ্বাসনালী পুড়ে যাওয়ায় শুরু থেকেই সংকটাপন্ন ছিলেন বাবুল কাজী। ডায়াবেটিক প্লাস উচ্চ রক্তচাপে ভুগছিলেন এবং লিভার ট্রান্সপ্লান্টের একটা হিস্ট্রি আছে। সবকিছু মিলিয়ে ওনার বয়স 59 বছর, ৭৪% পুড়েছে, শ্বাসনালী পুড়েছে, যার জন্য উনি শুরু থেকেই ক্রিটিক্যাল ছিল। তবে শুরু থেকেই সবার কৌতূহল বাবুল কাজীর দগ্ধ হওয়া আগুনের সূত্রপাত নিয়ে। বনানী থানা পুলিশ ও চিকিৎসকদের ধারণা জমে থাকা গ্যাসের সাথে আগুনের সংস্পর্শ হওয়ায় জোরালো হয় বিস্ফোরণের মাত্রা। হয়তোবা এক্সহস্ট ফ্যানের কোনো প্রবলেম থাকতে পারে অথবা ভেন্টিলেশনের কোনো প্রবলেম থাকতে পারে। যেটা হয়েছে যে ওখানে তো আসলে এমনিতেও যে কোনো ওয়াশরুমে কিন্তু বায়োগ্যাস প্রডিউস হয়, তো সেই জায়গায় যদি আগুনের কোনো একটা সোর্স পাওয়া যায় তাহলে সেইটা ফ্লারিশ করে। আজানের পরে নামাজ পড়ার জন্য উঠে বাথরুমে দেশে হলো সিগারেট খাই, বাথরুমে বসে বসে। এবং তার বাথরুমের ভিতরে আমরা আমার মেয়েটি ভিডিও করছিলাম তদন্ত, সেখানে তার একটা টাঙানো যে আছে সেখানেও সিগারেট আছে। বাবুল কাজীর মরদেহ রোববার রাতেই হাসপাতাল থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সমালোচনার মুখে বাংলাদেশ নিয়ে করা একটি প্রতিবেদন প্রত্যাহার করে নিয়েছে ব্রিটিশ এমপিরা। অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ APPG তাদের কমনওয়েলথ ইস্যুতে রিপোর্টটি প্রকাশ করেছিল। গত নভেম্বরে করা ওই রিপোর্টে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করা হয়েছিল। এরপরই রিপোর্টের সত্যতা ও তথ্যগত স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। সমালোচকরা বলেন বিতাড়িত হাসিনা সরকারের পক্ষে এই রিপোর্ট দেয়া হয়েছে। এরই প্রেক্ষিতে রিপোর্টটি প্রত্যাহারের ঘোষণা এলো। কর্মকর্তারা জানিয়েছেন এই সংখ্যাটি রিভিউ করা হচ্ছে, একই সাথে বন্ধ রয়েছে এর বিতরণও। সাভারে হত্যা মামলায় জামিনে বেরিয়ে 4 সাক্ষীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রধান আসামির বিরুদ্ধে। সন্ধ্যায় হেমায়েতপুরের যাদুরচর এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানিয়েছেন 2023 সালের 18 ফেব্রুয়ারি হেমায়েতপুর বাসস্ট্যান্ডে প্রকাশ্যে খুন হন ব্যবসায়ী শাহাবুদ্দিন। ওই মামলায় আদালতে সাক্ষ্য দেন আহমেদ সানি, সেলিনা, দেলোয়ার, শাহিন। সম্প্রতি মামলার প্রধান আসামি ফয়সাল জামিনে বের হন। আজ সন্ধ্যায় ফয়সাল সহ 10 থেকে 12 জন 4 সাক্ষীকে এলোপাথারি কুপিয়ে আহত করে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আদিবাসীদের উপর হামলার ঘটনায় 1-2 জনকে আটক করে শেখ হাসিনার মতো নাটক সাজিয়ে ঘটনা ধামাচাপা দেওয়া যাবে না। রোববার সকালে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তারা এমন হুঁশিয়ারি দিয়েছেন। অভিযোগ করা হয় সরকারি মদদেই এই হামলা হয়েছে। বক্তারা বলেন প্রতিরক্ষার চোখ দিয়ে পার্বত্য চট্টগ্রাম ইস্যু দেখার কারণেই আদিবাসীদের সমস্যার সমাধান হচ্ছে না। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি সংযুক্ত করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা। একদম তাদেরকে হত্যার উদ্দেশ্যে প্রত্যেকজনকে মাথায় আঘাত করে তাদেরকে জখম করে দিয়েছে। এই রাষ্ট্র এবং সরকার ইচ্ছা করে আমাদের উপর হামলা করিয়েছে, যার ফলশ্রুতিতে আমরা দেখলাম যে বাংলাদেশে কোনো আদিবাসী বলা যাবে না, রাখা যাবে না, সেরকম একটা পরিস্থিতি তারা তৈরি করছে। এই ঘটনার যারা জড়িত তাদের গ্রেফতার, বিচার
ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা সিনেমার পুরস্কার জিতে নিয়েছে মেহজাবিন চৌধুরী অভিনীত প্রিয় মালতী। 23তম এই আসরের সমাপনী অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সারোয়ার ফারুকী। পুরস্কার গ্রহণ করেন সিনেমাটির নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। এছাড়া এদিন এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, বাংলাদেশ প্যানোরামা, চিলড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, উইমেন্স ফিল্ম সেশনের পুরস্কার ঘোষণা করা হয়। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ স্লোগান নিয়ে গত 11 জানুয়ারি শুরু হয়েছিল এই চলচ্চিত্র উৎসব। আমাদের মধ্যে এই সাংস্কৃতিক ধারণাটা এখনো তৈরি হয়নি যে একটা ফিল্ম ফেস্টিভ্যাল একটা দেশের কালচারাল ডিপ্লোমেসির জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, সেই কাজটার দিকে আমরা নজর দেইনি। আমি মঞ্চে যেমন বলছিলাম যে আমরা তো মাত্র অল্প দিনের জন্য এসেছি, ফলে এই অল্প কদিনে দিন অল্প, কিন্তু আমাদের হাতে কাজ প্রচুর। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।